হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর যে প্রশ্নপত্র সিলেবাস অনুযায়ী সেই প্রশ্নপত্রের ধরন সম্পর্কে এবং প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে পরীক্ষার সময় কীরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রশ্নপত্রের ধরন সম্পর্কে আলোচনা করার আগে আমি তোমাদের বলে রাখি, সেমিস্টার 1 এবং 2 এই দুটো পরীক্ষা কিন্তু প্রত্যেকটা স্কুল নিজের নিজের মতো করে নেবে। অর্থাৎ পর্ষদের যে অর্ডার, সেই পর্ষদের স্ট্রাকচার অনুযায়ী নিতে হবে, কিন্তু প্রশ্ন কিন্তু প্রত্যেক স্কুল আলাদা আলাদা করবে সেখানকার মাস্টারমশাইরা। এবার দেখো, প্রশ্নপত্র হবে 35 নম্বরের, সেমিস্টার 1 সেমিস্টার 2 দুটোতেই। সেমিস্টার 3ও 35 নাম্বার, সেমিস্টার 4টা তোমার আলাদা আছে, তবে সেমিস্টার 2টা হলে বড় প্রশ্ন, আর সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এই দুটো হচ্ছে শর্ট প্রশ্ন। অর্থাৎ ওএমআর সিট যে আছে, ওএমআর সিট স্ট্রাকচারটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র জন্য। তো তোমাদের সেমিস্টার 1 যেটা আছে, সেমিস্টার 1টা কিন্তু তোমাদের স্কুল থেকেই প্রশ্ন করা হবে। এবার স্ট্রাকচার সম্পর্কে আমি প্রথমে বলি। 35 নম্বরের প্রশ্ন হবে, এবং এখানে যে 35 নম্বর পরীক্ষা থাকবে তার মধ্যে এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, তোমার যে সিলেবাস আছে ভূগোলের, সেই সিলেবাসটা আমি প্রথম বলে দিতে চাইছি। তো দেখো, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যার ইউনিট 1 এ আছে শাস্ত্ররূপে ভূগোল, ইউনিট 2তে আছে পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগ, ইউনিট 3তে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, এবং ইউনিট 4-এ আছে আবহাওয়া এবং জলবায়ু। এই যে 4টে ইউনিট আছে, এই 4টে ইউনিট প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় থেকে তোমাদের 15 নাম্বার, অর্থাৎ 1 নম্বরের 15টা প্রশ্ন থাকবে, 15 নাম্বার টোটাল থাকছে। এবার দ্বিতীয় অধ্যায়ে কি থাকছে, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে আবার 3টে ইউনিট থাকছে। ইউনিট 1-এ থাকছে তোমার মানবীয় ভূগোল, ইউনিট 2-তে থাকছে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ, এবং ইউনিট 3-তে থাকছে শুধুমাত্র প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলোর সম্পর্কে আলোচনা। ঠিক আছে, এবার এইখান থেকে দেখো টোটাল 10টা প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে 10 নাম্বার। নেক্সট আসছে রিজিওনাল জিওগ্রাফি, ভারতের ভূগোল। এখানে ইউনিট 1-এ থাকছে দেশ হিসাবে ভারত, ইউনিট 2তে থাকছে তোমার ভারতের ভূপ্রকৃতি, এবং ইউনিট 3-তে থাকছে ভারতের জল নির্গম ব্যবস্থা বা নদ নদী সম্পর্কে আলোচনা। এবং এখানে তোমার 1 নম্বরের 10টা প্রশ্ন থাকছে, নিয়ে টোটাল থাকছে 10 নাম্বার। এবার দেখো, এখানে তোমার প্রাকৃতিক ভূগোল থাকছে 15 নাম্বার, মানবীয় ভূগোল থেকে 10 নাম্বার, রিজিওনাল জিওগ্রাফি থেকে আসছে তোমার 10 নাম্বার, নিয়ে টোটাল হচ্ছে তোমার 35 নাম্বার। তাহলে এই হচ্ছে তোমার আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের স্ট্রাকচার। সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তো দেখো এখানে 3টে ভাগে ভাগ করা হবে। 3টে ভাগের মধ্যে প্রথমে থাকছে দেখো পার্ট এ, নেক্সট থাকছে পার্ট বি, আর তারপরে থাকছে পার্ট সি। ঠিক আছে, পার্ট এটা থাকবে তোমার 15 নাম্বারের, 15টা প্রশ্ন থাকবে, কোনো অপশন কিন্তু এখানে থাকবে না। এই দেখো 15টা প্রশ্ন আছে। পার্ট বিতে থাকবে 10টা, অর্থাৎ 15 + 10 সমান থাকছে তোমার 25টা। 15 + 10 25টা থাকার কথা, তো এখানে দেখো 27টা দিয়েছে, তার একটা এদিক ওদিক হয়েছে। আর পার্ট সি যেটা আছে সেটা কিন্তু আরও 10টা থাকবে, 35টা। ঠিক আছে, এটা 25টা হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিছুটা গন্ডগোল করে এখানে 27টা দিয়ে দিয়েছে, এখানে 25টা হওয়ার কথা। এবং 26 নাম্বার থেকে পার্ট সি শুরু হয়ে তোমার 35-এ শেষ হওয়ার কথা, অর্থাৎ এখানে থাকবে আরও 10 নাম্বার, যেটা রিজিওনাল জিওগ্রাফি থেকে। তাহলে এটাই হচ্ছে তোমার প্রশ্নপত্রের স্ট্রাকচার। এবার দেখো, আমি প্রশ্নপত্রগুলোর সম্পর্কে আলোচনা করছি। এখানে ধরো একটা প্রশ্নপত্র, যেটা তোমার আমাদের যে বইটা আছে, এই যে সাঁতরা পাবলিকেশনের প্রামাণিক মিত্র দিনডার যে বই আছে, এখানে যে মডেল প্রশ্ন দিয়েছে সেটা সম্পর্কে আলোচনা করছি, সেমিস্টার 1। হ্যাঁ, এখানে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে আমি পরপর আলোচনা করছি। আমি 3টে বই থেকে তোমাদের আলোচনা করে দিচ্ছি, এখান থেকে তোমাদের সুবিধা হবে। তো দেখো, প্রথমে যেটা দিয়েছে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে বলছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমীক্ষা এবং বর্ণনা করা হয়। এই ধারণাটি প্রদান করেন। এখানে 4টে দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে সার্কেল করতে হবে। আমি তোমাদের সার্কেলটা কীভাবে করতে হবে সেটা সম্পর্কে একটা আলোচনা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে।
দেখো এরকম একটা ওএমআর শিট থাকবে এবং এই ওএমআর শিটটাতে তোমাকে প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। এই ওএমআর শিটটাও তোমার পর্ষদ দ্বারাই কিন্তু নির্ধারিত থাকবে এবং সেই অনুযায়ী প্রত্যেক স্কুল কিন্তু এটাকে তৈরি করবে। এখানে দেখো 10টা পার্ট আছে, ঠিক আছে। 10টা পার্ট, 1 থেকে শুরু হচ্ছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, 2 নাম্বার হচ্ছে রোল নাম্বার, 3 নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার, 4 হচ্ছে তোমার বুকলেট সেট নাম্বার, 5 হচ্ছে সাবজেক্ট কোড, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের সিগনেচার, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, সেন্টার কোড অর্থাৎ যে স্কুলে তুমি পরীক্ষাটা দিচ্ছ তার সেন্টার কোড, 9 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্টের পরীক্ষা সেটা এখানে লিখতে হবে, আর 10 নাম্বার হচ্ছে অ্যান্সার। দেখো অ্যান্সার সেটা কিন্তু এখানে 40টা দেওয়া আছে, তোমাদের যেহেতু 35 নম্বরের পরীক্ষা 35 পর্যন্ত কিন্তু তোমাদেরকে করতে হবে, তাহলে এতদূর পর্যন্ত উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার দেখো আমি বলে রাখি, প্রথমেই তোমাদের যে প্রশ্নপত্রটা দেওয়া আছে এখানে ওএমআর সিটের একটা সিরিয়াল নাম্বার এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। এই সিরিয়াল নাম্বারটা তোমাদের বসাতে হবে। এবার দেখো এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে তোমাদের যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন তার একটা নাম্বার কিন্তু পাবে, তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট সেখানে রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া থাকবে, রোল নাম্বারও দেওয়া থাকবে। আলাদা করে রেজিস্ট্রেশন নাম্বারটা আনতে পারো, অসুবিধা নেই, না আনলেও কোনো অসুবিধা হবে না, অ্যাডমিট নাম্বারে কিন্তু সেটা দেওয়া থাকে। এবার দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে লিখতে হবে। এখানে প্রথমে এখানে ধরো তোমার যা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা তোমার এখানে ডিজিটালি এখানে লিখতে হবে। এবার ধরো সাপোজ তোমার প্রথম রেজিস্ট্রেশন নাম্বারে প্রথমে 2 আছে, তাহলে এখানে 2টাকে তোমার ব্ল্যাক ইঙ্ক বল পেন দিয়ে কিন্তু এটাকে পুরোপুরি গোল করতে হবে, ঠিক আছে। তারপরে সাপোজ এখানে 9 আছে, তাহলে দেখো এইখানে আছে 9, এই 9-এর জায়গাটাকে পুরো একদম পুরো গোল করে দিতে হবে ব্ল্যাক ইঙ্ক বল পেন দিয়ে। তারপরে সাপোজ 5 আছে, তো 5-এর দিকে এসে এখানে তোমাকে গোল করতে হবে। এরকম করে প্রত্যেকটা যে তোমার ডিজিট থাকবে সেই প্রত্যেকটা ডিজিট উপরে লেখা থাকবে এবং নিচে যেটা থাকছে সেটাকে তোমাকে সার্কেল করতে হবে। যদি শূন্য থাকে তাহলে শূন্য জায়গাটার তোমার সার্কেল করতে হবে। এবার দেখো রেজিস্ট্রেশন নাম্বারের পরে তোমাকে রোল এবং নাম্বার দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে, এখানে রোল লিখবে এখানে নাম্বার লিখবে এবং রোল যত থাকবে, ধরো এখানে তোমার 0 আছে তাহলে এই 0টাকে তোমাকে সার্কেল করতে হবে, তারপরে 5 আছে তাহলে এখানে 5টাকে সার্কেল করতে হবে, এরকম করে রোল নাম্বার। তারপরে দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, অর্থাৎ এইখানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে। এই সিরিয়াল নাম্বারটা দেখো 1 2 3 4 5 6 7টা ডিজিট থাকবে, এখানে দেখো 7টা ডিজিট আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই 7টা ডিজিট এখানে লেখার পর সেখানে সার্কেল করতে হবে। এবার দেখো কোশ্চেন বুকলেট সেট, অর্থাৎ এটা কিন্তু 4টে সেটে তোমার আসবে। তো এবার ধরো তোমার যে সেট আছে সেটা উপরে উল্লেখ থাকবে কোন সেট তোমার, সেটা এখানে ধরো সাপোজ তোমার ওয়াই সেট থাকছে তাহলে ওয়াইটাতে তোমাকে সার্কেল করে দিতে হবে। এবার ধরো সাবজেক্ট কোড, যেমন ধরো জিওগ্রাফি সাবজেক্ট কোড হচ্ছে তোমার GEGR, এটা তোমাদের অ্যাডমিটে দেওয়া থাকবে দেখবে, অথবা যদি তোমাদের সেটাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যে সংশ্লিষ্ট যে তোমার পরীক্ষক থাকবেন তাকে জিজ্ঞেস করে নেবে, যারা যারা তোমার একটু পরীক্ষা ডিউটিতে থাকছে ইনভিজিলেটর, সেই ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে সাবজেক্ট কোডটা এখানে লিখবেন। সাপোজ এখানে GEGR ভূগোলের জন্য, তাহলে জিটাকে এখানে সার্কেল করতে হবে, তারপরে 2 নম্বরে ই আছে ইটাকে সার্কেল করতে হবে, তারপরে জি আছে এটাকে করতে হবে, তারপরে আর আছে এইভাবে তোমাকে করতে হবে। এবার দেখো ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তুমি পুরোপুরি সিগনেচার করবে, ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর এটা তোমাকে করার দরকার নেই, এটা যে ইনভিজিলেটর আছে সে কিন্তু এসে করে দেবে। তার সঙ্গে সঙ্গে সেন্টার কোড যেটা আছে এটা কিন্তু ইনভিজিলেটর তোমার এখানে বসিয়ে দেবে। এবার দেখো এখানে সাবজেক্ট যেটা আছে এটা জিওগ্রাফি, পুরোপুরি GEOGRA PHY এটা লিখে দেবে। এরপর দেখো এখানে আছে 10 নম্বর আছে অ্যান্সার্স, মানে এইখানটা হচ্ছে তোমার নাম্বার, অর্থাৎ পরীক্ষার যে প্রশ্ন দিয়েছে তার উত্তরটাকে মার্ক করার জায়গা। এবার ধরো 1 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে সেখানে তোমার উত্তর হবে সাপোজ বি, যেমন ধরো আমি এখানে তোমাকে আলোচনা করছিলাম যে এখানে 1 নম্বরের প্রশ্ন দিয়েছে, 1 নম্বরের প্রথম উত্তরটা হবে তোমার হামবোট অর্থাৎ এ, তাহলে এখানে তোমাকে এটা সার্কেল করে দিতে হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরটা হচ্ছে এ, তো সেটা কিন্তু এখানে তোমাকে এটা সার্কেল করে দিতে হবে। এইরকম করে প্রথম এ পার্টে হচ্ছে তোমার কটা 15টা, তাহলে 15টা প্রথম এ পার্টে হয়ে গেল। তারপরে বি পার্টে কটা আছে, বি পার্টে আছে আরও 10টা মানে 25টা, তাহলে এই এত দূর পর্যন্ত হয়ে গেল বি পার্টে। এবং তারপরে সি পার্ট যেটা আছে সেখানে আরও 10টা নিয়ে হলো 35টা। আর এক্সট্রা যে 4টে দেওয়া থাকবে সেটা তোমাদের করার দরকার নেই, আর এক্সট্রা যে 5টা দেওয়া আছে এটা করার দরকার নেই, এতে কোনো অসুবিধা হবে না। এরপর এইরকমভাবে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। আর দেখবে যেন কোনো প্রশ্নের জন্য যেন 2টো সার্কেল না হয়, তাহলে কিন্তু খাতাটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। একটাই সার্কেল তোমাকে করতে হবে এবং সেই একটাই কিন্তু গ্রাহ্য হবে, না হয় কিন্তু সেটা কিন্তু দেখা হবে না। আর সার্কেলটা পুরোপুরি ভর্তি করতে হবে, এতে তোমার কম্পিউটার যাতে সেটাকে রিড করতে অসুবিধা না হয়। তাহলে এই হচ্ছে তোমার প্রশ্নের স্ট্রাকচার, আমি ওএমআর শিটটা তোমাদের দেখিয়ে দিলাম এবং তার সঙ্গে আলোচনা করে দিলাম। এবারে আমি দেখো প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করছি পরপর 3টে বই থেকে, এটা থেকে আমি শুরু করেছিলাম, আগে এটা শেষ করি। এবার দেখো 2 নম্বর বলছে ভূগোলকে
প্রাকৃতিক এবং মানবীয় ভূগোলে বিভাজিত করেন কে? রিটার। তাহলে এটা হবে উত্তর। তারপর দেখো প্রাকৃতিক ভূগোলের যে শাখাটি ভূগোলের প্রাকৃতিক ভিত্তি নামে পরিচিত, এটা হচ্ছে তোমার ভূমিরূপ বিজ্ঞান, অর্থাৎ সিটা হবে উত্তর। এরপর দেখো সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার গ্যাসীয় তত্ত্ব প্রকাশ করেন কত সালে গো? 1755 খ্রিস্টাব্দে। নেক্সট আছে দেখো মহাবিশ্বের প্রসারণ যে ঘটে চলেছে তার প্রত্যক্ষ পর্যবেক্ষণযোগ্য প্রমাণ পাওয়া যায় যে সূত্রে, তা হলো তোমার হাবলের সূত্র। এরপর দেখো আছে দুটো কলামকে ম্যাচ করতে বলেছে। প্রথমে কেন্দ্রমণ্ডল যেটা আছে, কেন্দ্রমণ্ডল হচ্ছে তোমার নিকেল এবং ফেরাস, নিফে। গুরুমণ্ডল যেটা আছে অর্থাৎ 2 নম্বর যেটা আছে, এটা হবে তোমার ক্রোমিয়াম, নিকেল এবং লোহা, এই খনিজগুলো পাওয়া যায়। সিয়াল যেটা আছে এটা সিলিকা এবং অ্যালুমিনিয়াম। সীমা যেটা আছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। এবার দেখো এখানে যে একটা তোমার চিত্র দিয়েছে 7 নম্বরে, এখানে বলেছে প্রদত্ত চিত্রে এ অর্থাৎ এই যে বিযুক্তিটা আছে, এটা কোন বিযুক্তি নামে পরিচিত? এটা হচ্ছে কন্ডাট বিযুক্তি, যেটা সিয়াল এবং সীমার মাঝে রয়েছে। এবার দেখো প্রদত্ত চিত্রে বি অর্থাৎ দেখো এখানে নিফে যেটাকে বলছে, একেবারে কেন্দ্রে যেটাকে শো করছে, তাহলে বি কোনটাকে দেখাচ্ছে গো? বি হলো পৃথিবীর অভ্যন্তরভাগের একটি স্তর, এর নাম হচ্ছে তোমার অন্তস্থ কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, তাহলে এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে অন্তস্থ কেন্দ্রমণ্ডলটা হবে উত্তর। এবার দেখো প্রদত্ত চিত্রে সি শিলামণ্ডলের একটি অংশ, যার নাম কি? দেখো সিটা এখানে দেওয়া আছে, তাহলে সিয়াল সীমা, এখানে সীমাটা যদি আছে তাহলে সেটাই হবে উত্তর। দেখো সীমা। এবার দেখো 10 নম্বরে দিয়েছে ভূপৃষ্ঠের যেসব স্থানে একই সময়ে ভূমিকম্প ঘটে সেই সব স্থানগুলিকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় হোমোসিসমাল রেখা। এখানে যতগুলো আছে তার মধ্যে হোমোসিসমাল রেখাটাই তোমার হবে উত্তর। এরপর দেখো ভূপৃষ্ঠের যে স্থানে ভূমিকম্পের তরঙ্গ সর্বপ্রথম এসে পৌঁছায় সেই স্থানকে কি বলে? উপকেন্দ্র। কেন্দ্রতে সৃষ্টি হয়, উপকেন্দ্রে এসে প্রথম এসে আঘাত করে। ওজন গহ্বরে ওজন গ্যাসের ঘনত্ব থাকে তোমার কত গো? এটা হচ্ছে তোমার লেস দেন 200 ডবসন, ডিইউ। ঠিক আছে, এটা ডবসন, ডিইউ মিনস হচ্ছে ডবসন। তাহলে লেস দেন 200 ডবসন, এটা তোমার লেস দেন মানে তোমার বাঁ হাতটাকে নির্দেশ করছে, আর ডান হাতের ভাঁজটাকে নির্দেশ করলে সেটা এইদিকে থাকবে, তখন হবে গ্রেটার দেন। এবার দেখো আন্টার্কটিকার কাছে মেরু অঞ্চলের বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, এটা কোন স্তর হবে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প ও ড্যাশ অ্যাসিড ঘনীভূত হয়, নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে তোমার ট্রাইহাইড্রেট কেলাস গঠন করে। এই কেলাস থেকে যে বিশেষ ধরনের মেঘের উৎপত্তি হয় তা মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ার মেঘ নামে পরিচিত। তাহলে এইটা হবে তোমার উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ার এবং নাইট্রিক। এরপর দেখো 14 নম্বর যেটা আছে, 14 নম্বরে দিয়েছে যে বিবৃতি এ বলছে ট্রপোস্ফিয়ার স্তরে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায়। কারণ কি? ট্রপোস্ফিয়ার স্তরে যাবতীয় বায়ুমণ্ডলীয় ঘটনাগুলি ঘটে থাকে। দেখো এখানে এ এবং আর সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর 15 নম্বর দেখো দিয়েছে বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ার স্তরের সর্বনিম্ন গ্যাসীয় স্তরটি কোনটি? সেটা হবে তোমার আণবিক নাইট্রোজেন স্তরটা হবে উত্তর। এবারে পার্ট বি মিনস এইটা তোমার আসছে কোনখান থেকে গো? এটা আসছে তোমার মানবীয় ভূগোল থেকে। হ্যাঁ, তাহলে মানবীয় ভূগোল থেকে আমাদের কি দিয়েছে দেখো, প্রথমেই দিয়েছে যে 1945 খ্রিস্টাব্দে এডওয়ার্ড হান্টিংটন রচিত দ্য প্রিন্সিপলস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি প্রকাশিত হয়। তিনি ছিলেন নিয়ন্ত্রণবাদ ধারণার একজন অন্যতম প্রধান সমর্থক। তার প্রধান যুক্তি ছিল যুগ যুগ ধরে জলবায়ু মানব সভ্যতাকে নিয়ন্ত্রণ করে চলেছে। দ্য প্রিন্সিপলস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা হচ্ছেন তোমার হান্টিংটন। এরপর দেখো সম্ভাবনাবাদ ধারণার সমর্থক একজন ভৌগোলিককে? ফেবার। এখানে যতগুলো আছে তার মধ্যে ফেবারটা হবে উত্তর। নেক্সট দেখো আছে যে ভৌগোলিক মানবীয় ভূগোলকে মানুষের ক্রিয়াকলাপ এবং গুণাগুণের বন্টনের সঙ্গে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের অধ্যয়ন বলে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন তোমার হান্টিংটন। নেক্সট দেখো আছে মানবীয় ভূগোলের ড্যাক্স শাখায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অঞ্চল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। সমাজ ভূগোল। নেক্সট দেখো আছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় ড্যাশ, বলছে প্রাণী গার্হ হস্তকরণ দ্বারা। নেক্সট দেখো বলছে যে গ্রামাঞ্চলের মানুষেরা প্রধানত যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকেন সেটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। নেক্সট আছে দেখো নিম্নে উল্লেখিত যে বিষয়টি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। বাকি সবই কিন্তু হচ্ছে তোমার ওই তৃতীয় শ্রেণীর। দেখো তারপর আছে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সৃষ্ট বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের সঠিক ক্রমে সাজাও, অর্থাৎ পরপর এখানে দেখো দেওয়া আছে এটা কোনটার পর কোনটা হবে। তাহলে সর্বপ্রথম হবে তোমার লাল পোশাক, যারা খনি অথবা কৃষির সঙ্গে সম্পর্কিত, 5 নাম্বারটা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হবে তোমার 2 নাম্বারটা নীল পোশাক। 3 নাম্বার হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ গোলাপি পোশাক শ্রমজীবী মানুষ।
4 নম্বরে হচ্ছে তোমার 3 নম্বরটা, অর্থাৎ সাদা পোশাক শ্রমজীবী গোষ্ঠী। আর 5 নম্বরে হবে তোমার 4 নম্বরটা, যেটা আছে সোনালী পোশাক শ্রমজীবী গোষ্ঠী। তাহলে এটা হবে তোমার উত্তর। এরপর দেখো মানুষের আদিম বৃত্তি কী ছিল গো? শিকার এবং ফলমূল সংগ্রহ। এটা হচ্ছে প্রথম প্রাথমিক কার্যাবলী। এরপর দেখো উল্লেখযোগ্য দুগ্ধপ্রদায়ী গরু কোনটা? ডার্নি। বাকিগুলো তোমার হবে না, এটাই হবে প্রথম। তারপর জীবন ধারণ ভিত্তিক কৃষির মূল উদ্দেশ্য কি? স্থানীয় চাহিদা মেটানো, স্থানীয় চাহিদা বা কৃষকের নিজস্ব চাহিদা। এরপর দেখো 27 নাম্বার দিয়েছে যে দোহ কৃষি ব্যবস্থা শ্রম নিবিড়। কারণ কি? জনবহুল অঞ্চলে এই কৃষি সাফল্য লাভ করে। এখানে এ এবং আর সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা হয়েছে। দেখো এখানে 27টা দিয়েছে, কিন্তু এখানে 25 পর্যন্ত দেওয়ার কথা ছিল। হ্যাঁ, 25। আর সি পার্টে থাকবে আরও 10টা নিয়ে 35টা। যাই হোক, এখানে দুটো গন্ডগোল হয়েছে, তো সেটা তোমাদের ওখানেও গন্ডগোল হতে পারে। তো যাই হোক, একটু লক্ষ্য করবে যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে সেটা তোমরা জানাবে স্যারকে। এরপর দেখো সি পার্টে বলছে ভারতের একটি ত্রয়ী রাজধানী হচ্ছে চণ্ডীগড়, অর্থাৎ 3টে জায়গার রাজধানী। নেক্সট দেখো হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। বাকিগুলো কিন্তু নয়, কন্যাকুমারিকা হবে না, ইন্দিরা পয়েন্ট হবে উত্তর। উত্তরতম হচ্ছে ইন্দিরা কল, দক্ষিণতম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের প্রাচীনতম ভূখণ্ড হচ্ছে দক্ষিণের উপদ্বীপ। নেক্সট দেখো অরুণাচল প্রদেশ ও ভুটান ড্যাশ গিরিপথ দ্বারা সংযুক্ত রয়েছে, বোমডিলা গিরিপথ। নেক্সট দেখো মহারাষ্ট্র মালভূমির দক্ষিণ দিকে ড্যাশ মালভূমি অবস্থিত, সেটা হবে কর্ণাটক মালভূমি। এরপর দেখো ভারতের যে মানচিত্রটা দেওয়া হয়েছে, এখানে এ বি সি 3টে জিনিস দেখানো হয়েছে। এখানে এ হলো ভারতের গুরুত্বপূর্ণ উপকূল। এটা কি উপকূল গো? তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল, দুটোই থাকতে পারে। দেখো করমণ্ডল উপকূলটা হবে উত্তর। বি হচ্ছে, তারপরে দেখো 34 নম্বর দিয়েছে মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এটা কি নদী গো? এটা হচ্ছে তোমার তাপ্তি নদী। দেখো এখানে নর্মদা, তাপ্তি, লুনি, কাবেরী। এখানে নর্মদা, তাপ্তি আর সবরমতী 3টে পশ্চিম বাহিনী, তবে এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার তাপ্তি নদী। এরপর দেখো 35 নম্বর দিয়েছে যে প্রদত্ত মানচিত্রে সি, এই দেখো সি, এটা কোন শহর? এটা হচ্ছে কলকাতা। এখানে কলকাতাতেই কিন্তু দেখানো হয়েছে। তাহলে এটা গেল তোমার এই বইয়ের প্রশ্ন উত্তর। আমি তোমাদের স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে পুরোটাই বুঝিয়ে দিলাম ওএমআর শিট। এবার দেখো এখানে তোমাদের যে পারুল প্রকাশনীর যে প্রশ্নপত্র দিয়েছে সেটা ধরনটা এবার আলোচনা করি। তাহলে দেখো প্রশ্নের ধরন যেমন বই টু বই ভ্যারি করছে, তোমাদের স্কুলে হয়তো ভ্যারি করতে পারে, তবে মেন যে স্ট্রাকচারটা সেটা আমি প্রথমে দিয়ে দিলাম, সেই অনুযায়ী কিন্তু থাকবে। এবার দেখো এখানে কি দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে সম্পূর্ণ ভূগোলের মানচিত্র প্রথম তৈরি করেন কে? এরাটোস্থেনিস। এরপর দেখো কেন্দ্রমণ্ডলকে নিফে স্তর বলা হয়, কারণ কি? এখানে লোহা এবং নিকেলের আধিক্য দেখা যায়। অরোজেনি হলো পর্বত গঠন প্রক্রিয়া। এরপর দেখো বলছি সাধারণত গন্ধক মিশ্রিত বাষ্প নির্গত হয়, এরূপ আগ্নেয়গিরিকে বলা হয় সালফাটরা। এবার দেখো 5 নম্বর দিয়েছে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় 1956 খ্রিস্টাব্দে, এটাই হবে উত্তর। দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ হচ্ছে ভূত্বকের নিচের এবং গুরুমণ্ডলের উপরের নমনীয় স্তরটি ড্যাশ নামে পরিচিত, অ্যাস্থেনোস্ফিয়ার নামে পরিচিত। হেটেরোস্ফিয়ারের ড্যাশ স্তরে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়, থার্মোস্ফিয়ার। পেশাদারি পরামর্শদান ড্যাশ অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত, কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। আখ উৎপাদনে শ্রেষ্ঠ দেশ হচ্ছে তোমার ব্রাজিল। নেক্সট হচ্ছে দেখো শ্বেত বিপ্লবের জনক হচ্ছে তোমার কুরিয়ান। নেক্সট দেখো আছে গঙ্গা নদীর ডান তীরের উপনদী হচ্ছে সোন, ডান তীরের উপনদী সোন। আমাদের অজয়, দামোদর, ময়ূরাক্ষী এগুলো সবই হচ্ছে তোমার ডান তীরের উপনদী। এবার দেখো সত্য মিথ্যা বলছে। বিবৃতি এ বলছে অন্তর্জাত শক্তির প্রভাবে প্রাথমিক ভূপ্রকৃতি গঠিত হয়। বি বলছে অন্তর্জাত শক্তি ভূমিরূপ গঠনের প্রভাব ফেলে না। এখানে এ সত্য, বিটা কিন্তু মিথ্যা। নেক্সট 14 নম্বর বলছে বিবৃতি এতে খাদ্য সংগ্রাহকদের জীবনযাত্রা নিরাপদ এবং নিশ্চিত। বি বলছে কি খাদ্য সংগ্রাহক এবং শিকারজীবীরা প্রকৃতির উপর নির্ভরশীল। এখানে এ মিথ্যা, বিটা কিন্তু সত্য। এরপর দেখো বলছে যে বিবৃতি এতে কফি চাষ তুহিন ও তুষারপাত সহ্য করতে পারে। বিবৃতি বিতে বলছে উত্তর ভারতের জলবায়ু কফি চাষের উপযোগী। এখানে এ এবং বি দুটোই কিন্তু মিথ্যা। নেক্সট দেখো হচ্ছে ভারত চীন আন্তর্জাতিক সীমানা হলো ম্যাকমোহন লাইন। হ্যাঁ, এটা তোমার সত্য। আর কি আছে, ভারত চীনের সীমানাটা কিন্তু ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারতের সঙ্গে চীনের সীমান্ত রক্ষায় প্রচুর সেনাবাহিনী নিয়োগ করতে হয়, এর দুটোই সত্য। এরপর দেখো 17 নম্বর হচ্ছে অতীতের টেথিস সাগরের জায়গায় হিমালয় পর্বতের উত্থান ঘটেছে, সত্য। আর বি কি বলছে হিমালয় পর্বতের উত্থান পর্ব সমাপ্ত হয়ে গেছে, এটা কিন্তু মিথ্যা, এর গঠন কাজ কিন্তু এখনো চলছে। সরি। এরপর দেখো বলছে একটি পাতের নিচে অন্য পাতের ক্রমাগত অনুপ্রবেশ ঘটে। এখানে দেখো ক্রম অনুসারে সাজাতে বলছে।
তো এখানে প্রথম হবে 2 নম্বরটা, ঠিক আছে, এটা হবে তোমার 1 নাম্বার। সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাত পরস্পরের অভিমুখে আসে, 2 নম্বরে হবে তোমার 1 নাম্বারটা। এটা কি আছে, একটি পাতের নিচে অন্য পাতের ক্রমাগত অনুপ্রবেশ ঘটে এবং ফাটল তৈরি হয়। 3 নম্বরে হবে তোমার এই 4 নাম্বারটা, কি আছে দেখো, পাতসমূহের সংঘর্ষে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং শিলা গলে যায়। এবং সবশেষে হবে তোমার এই 3 নাম্বারটা, হচ্ছে ফাটল বরাবর ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে আসে এবং সমুদ্রের উপকূলে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। তাহলে এই এ ভাগে যেটা আছে এটা হবে তোমার উত্তর। এরপর দেখো 19 নম্বরে বলছে নিম্নলিখিত কি পর্যায়ক্রমে আসে, অর্থাৎ এটাকেও পরপর সাজাতে বলছে। তাহলে 1 নম্বর হয় তোমার রেড কলার কর্মী, অর্থাৎ যারা তোমার কৃষি এবং খনির কাজে যুক্ত। 2 নাম্বার হচ্ছে তোমার 2 নাম্বার হচ্ছে তোমার এই 2 নাম্বারে যে আছে পিঙ্ক কলার ওয়ার্কার। 3 নাম্বারে আছে 2 নাম্বারে আছে তোমার 2 নাম্বার 3 নাম্বারে আছে 1 নাম্বারটা যেটা আছে হোয়াইট কলার কর্মী, এবং 4 নাম্বারে আছে তোমার 3 নাম্বার যেটা আছে অর্থাৎ গোল্ড কলার কর্মী, এটা সব থেকে উপরে থাকবে। এবার দেখো উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের নদীগুলির পর্যায়ক্রমে সাজাও। তো এখানে দেখো প্রথমেই হবে তোমার 3 নাম্বার যেটা আছে সিন্ধু, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে দুটো থাকবে ব্রহ্মপুত্র, 3 নাম্বারে থাকবে 1 নাম্বারটা গোদাবরী, 4 নাম্বারে থাকবে তোমার কাবেরী। দেখো এইখানে কিন্তু তোমার কি করেছে, 20 নাম্বার মানে এই পর্যন্ত দিয়ে দিয়েছে, অর্থাৎ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এই ভাগে কিন্তু ভাগ করেনি। তো এরকম যদি করে থাকে তাহলে কিন্তু মুশকিল, যদিও তাদের নাম্বারটা কিন্তু একই থাকবে, অর্থাৎ তোমার প্রাকৃতিক থেকে থাকবে 15 নাম্বার, মানবীয় থেকে থাকবে 10 নাম্বার, আর ভারতের যে রিজনাল জিওগ্রাফি সেখান থেকে থাকবে 10 নাম্বার। অর্থাৎ এখানে কি মিক্স করে দেওয়া হয়েছে, আর পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে ভাগ করে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়নি। অর্থাৎ এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমরা যারা পরীক্ষক আছো একটু অসুবিধা হতে পারে, কিন্তু মানে ব্যাপারটা কিন্তু একই থাকছে, ঠিক আছে। তবে আমার মতে বলে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এই ভাগেই করাটা কিন্তু সব থেকে মানে ভালো। এবার দেখো গণনামূলক প্রশ্ন কি বলছে, টপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস হয় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। সমুদ্রপৃষ্ঠে যখন উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড সান্দাকফুতে, তখন এই হিসাবে উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড, -7 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে উত্তর। সিন্ধু একটি আন্তর্জাতিক নদী, ভারতে এর দৈর্ঘ্য 709 কিলোমিটার। তিব্বত এবং পাকিস্তানের মধ্য দিয়ে সিন্ধুর প্রবাহ পথের মোট দৈর্ঘ্য হচ্ছে 2171 কিলোমিটার। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8598 মিটার। এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা থেকে কতটা উঁচুতে, 2050 কিলোমিটার উঁচুতে। এরপর দেখো এখানে ছবিটা দিয়েছে, এখানে চিত্রে জ্বালামুখের অবস্থান কোনটি, কটা হবে উত্তর। তারপর দেখো চিত্রে প্রদত্ত বায়ুমণ্ডলের স্তরভেদের চিত্রটিতে টপোস্ফিয়ার কোথায় আছে তা নির্দেশ করো। তাহলে এই যে তোমার সি 1 নাম্বারটা হবে উত্তর, 1 নাম্বারে আছে তোমার টপোস্ফিয়ার, সেটা হবে উত্তর। এরপর দেখো এখানে তোমার 30 নাম্বারে যেটা দিয়েছে বলছে অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়েছে প্রকৃতির কাছ থেকে বিকশিত হয় মানুষের হাতে। প্রকৃতি এবং মানুষের সম্পর্কের ভিত্তিতে সঠিক বক্তব্য কোনটি, সি নাম্বার যেটা আছে মানুষ প্রকৃতিকে মেনে প্রয়োজনীয় সংশোধন করে জীবন জীবিকা গড়ে তোলে। এরপর দেখো বিষয় দিয়েছে যে পার্বত্য অঞ্চলে পশুপালকগণ ভেড়ার পাল নিয়ে শীতকালে উঁচু পার্বত্য গাত্র থেকে নিম্ন উপত্যকায় নেমে আসে, তার কারণটা কি। এখানে বলছে শীতকালে উঁচু পর্বতে বরফ পড়ে কিন্তু উপত্যকায় বরফ পড়ে না, তাই ভূমিভাগ ঘাস থাকে, তাই তারা নেমে আসে। এরপর দেখো বলছে দামোদর নদে প্রতি বছর বন্যা হতো বলে একে বাংলার দুঃখ বলা হতো। ডিভিসি পরিকল্পনা রূপায়িত হওয়ায় বন্যার প্রকোপ বর্তমানে হ্রাস পেয়েছে। এবার বন্যার সঙ্গে মানুষের সমস্যার পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি, সঠিক বিকল্প হচ্ছে দামোদরের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হতো, এটা হবে উত্তর। তারপর 33 নম্বর দিয়ে দেখো বলছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং জীবনযাত্রা প্রণালী জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলবায়ুর সঙ্গে মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি, জলবায়ুর উষ্ণতা, আর্দ্রতা মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে, এটাই হবে উত্তর। এবার দেখো এখানে কলাম মেলাতে বলেছে ডান বাম। এ আছে হিমালয়ের পাদদেশ, এখানে হবে তোমার তরাই। তারপর দেখো বি আছে অববাহিকায় দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগ, যেটা হচ্ছে তোমার 3 নাম্বার দোয়াব বলা হয়। উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, এটা হবে তোমার পূর্বাঞ্চল। আর মহারাষ্ট্রের মালভূমি, সেটা হবে তোমার ডেকান ট্র্যাপ। এরপর দেখো এখানে আছে এ হচ্ছে এস্কিমো, এস্কিমোটা হবে তুন্দ্রা অঞ্চলে পাওয়া যায়। কিরগিজ যে প্রজাতি আছে সেটা তোমার কিরগিজটা হচ্ছে তোমার এই মধ্য এশিয়ার স্টেপ অঞ্চলে। তারপরে জারোয়া যেটা আছে, জারোয়াটা হচ্ছে তোমার আন্দামান, এবং ডি বুশম্যান যেটা আছে সেটা হবে তোমার কালাহারি মরুভূমি। তাহলে এই গেল তোমার আমাদের পারুল প্রকাশনীর স্ট্রাকচার। এরপর দেখো এখানে তোমার যে মডেল প্রশ্ন আছে তোমার রায়ান মার্টিনের 60-60, এই দেখো এই বইটা, এই রায়ান মার্টিনের 60-60 থেকে দেখো একটা সেট আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো দিয়েছে সেট 1-এ 35 নম্বর, ওই যে মানুষের ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের
বিজ্ঞান। উক্তিটি কার? ভিদাল দ্বারা ব্লাসে। তারপর দেখো জৈব ভূরাসায়নিক চক্র কোন ভূগোলের অন্তর্গত? জীব ভূগোলের অন্তর্গত। এবার দেখো প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, এটা কোন ভূগোলের অংশ গো? পরিবেশ ভূগোলের। তাহলে এখানে হবে তোমার পরিবেশ ভূগোলটা হবে উত্তর। তারপরে দেখো মহাবিশ্বে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, তাকেই সিঙ্গুলারিটি বলে অভিহিত করেছেন কে? আইনস্টাইনটা হবে উত্তর। তারপর দেখো বিবৃতি এ দিয়েছে মহাবিশ্বের উৎপত্তি হয় প্রথম পর্যায়ে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের সৃষ্টি হয়। কারণ কি? হাইড্রোজেন কণায় একটি মাত্র প্রোটন এবং নিউট্রন থাকে। অধিক উষ্ণতা এবং ঘনত্বে দুটি হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে হিলিয়ামের সৃষ্টি হয়। এখানে এ এবং আর উভয়ই সঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এবার দেখো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র বিন্দুর গভীরতা করো 6371, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। এরপর দেখো আইসল্যান্ডের ক্রাফলা, ইন্দোনেশিয়ার কাকাতুয়া কী ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট আগ্নেয়গিরি। রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলে দেখা যায় কি গো? সিল। এই সিলগুলোকেই কেটে কেটে কয়লা বের করা হয়, ঠিক আছে, মানে অর্থাৎ যেটাকে বলে সিম, কোল সিম, ঠিক আছে। তো কোল সিম কিন্তু এই এক একটা করে সিল। তারপর দেখো আছে রাজস্থানের পোখরান ভূমিকম্পের মূল কারণ ছিল তোমার পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা। এরপর দেখো আছে 2004 সালে 26 ডিসেম্বর উত্তর সুমাত্রায় এবং পশ্চিম উপকূলে এ পাতের নিচে বি পাত প্রবেশ করায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়েছে। এখানে এ এবং বি পাত দুটি হলো বার্মা পাত এবং ভারতীয় পাত। এরপর দেখো এখানে ছবিটা দিয়েছে, এই ছবিতে 1, 2, 3, 4 তিনটে তোমার এখানে নির্দেশ করেছে। এখানে কোনটা হবে? 1 নাম্বার হবে ডাইক, 2 নাম্বার হচ্ছে তোমার ল্যাকোলিথ, 3 নাম্বার হচ্ছে ব্যাথোলিথ এবং 4 নাম্বার হচ্ছে তোমার শিল। এটাই হবে উত্তর। তারপর দেখো হাইড্রোস্কোপিক নিউক্লি বা জলাকর্ষী কণারূপে বায়ুমণ্ডলে কাজ করে এরোসল। তারপর দেখো কোন প্রক্রিয়ার অভাবে স্ট্র্যাটোস্ফিয়ার সবসময় শান্ত থাকে? সেটা হচ্ছে ঘনীভবন প্রক্রিয়ায়। নিচের কোনটি সঠিক? দেখো এখানে বলছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জলকণার উপস্থিতি নৈশদ্যুতি মেঘ সৃষ্টি করে, ঠিক আছে, এটা কিন্তু ভুল। আর বি নাম্বার কি দিয়েছে? বলছে যে 2 নাম্বার দিয়েছে ক্লস্ট্রিডিয়াম হলো একটি নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়া, এটাও ভুল। এটা ঠিক, এটা ঠিক আছে, ব্যাকটেরিয়া, এটা ঠিক, হ্যাঁ। আর 3 নাম্বার দেখো ওজোন হলো একটি গন্ধবিহীন গ্যাস, এটাও কিন্তু ভুল। তাহলে সঠিক হচ্ছে একমাত্র তোমার এই 2টা, তাহলে এটাই হবে তোমার উত্তর। এবার দেখো এখানে তোমার দেখা যাচ্ছে ভিয়েনা চুক্তি তোমার হয়েছিল 1985-তে, মন্ট্রিল চুক্তি কত সালে হয়েছিল? এটা হবে 1987-তে, লন্ডন সম্মেলন 1985, কোপেনহেগেন 1992। এরপর দেখো আছে ইডিওগ্রাফিক সায়েন্স নামে পরিচিত ভূগোলের কোন শাখা? মানবীয় শাখা। এবার দেখো ভূগোলে প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত মানুষের আর্থসামাজিক ক্রিয়াকলাপ হচ্ছে সম্ভাবনাবাদ। ভাষা, ধর্ম, বর্ণ এবং সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের ড্যাশ শাখাটি গড়ে উঠেছে, সাংস্কৃতিক শাখাটি গড়ে উঠেছে। এরপর দেখো আছে মানুষের অনেক ক্ষেত্রে প্রকৃতি নির্ভর ঘটনাগুলিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রকৃতি তার পুনর্নির্ধারিত পরিণামের দিকেই এগোয়। মানুষ কেবলমাত্র তার বিচার বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তির মাধ্যমে পরিণামে পৌঁছানোর সময়কে বিলম্বিত করতে পারে। উপযুক্ত বর্ণনার মাধ্যমে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে? নব্য নিয়ন্ত্রণবাদ দৃষ্টিভঙ্গির কথা এখানে বলা হয়েছে। এরপর দেখো নিচের কোনটি বেমানান? বলছে এখানে যেগুলো আছে এগুলো সবই তোমার মানান, অর্থাৎ সাংস্কৃতিক ভূগোল হচ্ছে সামাজিক রীতিনীতি আলোচনা করে, আঞ্চলিক ভূগোল আঞ্চলিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে, উন্নয়ন ভূগোল যেটা আছে এই শিল্পের সমস্যা দূরীকরণের পরিকল্পনা, এটা কিন্তু ভুল, বাকি সবই কিন্তু ঠিক আছে। এবার দেখো সফটওয়্যার নির্মাতা নিম্নোক্ত কোন অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত? চতুর্থ। তারপর দেখো ব্ল্যাক কলার ওয়ার্কার কাদের বলা হয়? খনি আহরণের সঙ্গে নিযুক্ত কর্মীদের। এবার দেখো ইউরোপ এবং আমেরিকার যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষি পশুপালনের কেন্দ্র করে নিম্নলিখিত কোন শিল্প গড়ে উঠেছে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। ভারতের মিল্ক সিটি বলা হয় আনন্দকে। এবার দেখো সত্য মিথ্যা বলছে বাণিজ্যিক কৃষিকে যান্ত্রিক কৃষিও বলা হয়, এটা ট্রু। তারপর দেখো উদ্যান কৃষির মাধ্যমে বাজারে বিক্রির উদ্দেশ্যে শাকসবজির চাষকে প্রমাণ কালচার নামে পরিচিত, এটা কিন্তু ফলস, ঠিক আছে। তারপর দেখো আছে ইক্ষু গাছ থেকে নাইট্রাস অক্সাইড পাওয়া যায়, এটা ঠিক। তাহলে ট্রু, ফলস, ট্রু, এটা বিটা হবে উত্তর। এরপর দেখো আছে কোনটি সঠিক নির্বাচন করো। এখানে তোমার বলছে যে পম্পাস অঞ্চলে গৌচ নামক এক প্রকার আদিম উপজাতি সম্প্রদায় বসবাস করে, এটা হচ্ছে সঠিক। তারপর দেখো 2 নাম্বার আয়রন পাইরাইট লোহা আকরিক, এটা কিন্তু ভুল। তুলোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জিপসিয়াম তোমার হেরবাসিয়াম, এটা ঠিক, ঠিক আছে। তাহলে 1 আর 3টা ঠিক, 2টা কিন্তু ভুল। এবার দেখো কফি উৎপাদক অঞ্চলগুলিকে ক্রম অনুযায়ী সাজাতে বলছে, অর্থাৎ সর্ব থেকে প্রথম হচ্ছে তোমার 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ইথিওপিয়া, 2 নাম্বারে হবে তোমার 2 নাম্বারে হবে 2টা, এটা 2এই থাকবে। 3 নাম্বারে হবে তোমার 1 নাম্বারটা ব্রাজিল, 4 নাম্বারে হবে তোমার
4 নাম্বারটা, হ্যাঁ, আর 5 নাম্বারে হবে তোমার কলম্বিয়া 5 নাম্বারটা। এরপর দেখো ত্রিভুবন রাজপথটি বিস্তৃত বিহারের রক্সোল থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত, এটাই হবে উত্তর। তারপর দেখো নিচের কোনটি সঠিক। এখানে দেখো তোমার সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে, এটা সঠিক। 2 নম্বর ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় চীনকে, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় চীনকে, না এটা বেঠিক। তারপর দেখো ব্রিটিশ উপনিবেশিকতার সময় মায়ানমারের নাম ছিল ইয়াঙ্গন, ঠিক আছে, মায়ানমারের নাম ছিল ইয়াঙ্গন, হ্যাঁ এটা কিন্তু ঠিক। ভুটানকে বলা হয় ভূমিকম্পের দেশ, না এটা ভুল। তাহলে 1 এবং 3 এটা ঠিক, ঠিক আছে, কেবল 1 এবং 2, 3 সঠিক, এটা হবে উত্তর। পশ্চিমঘাট পর্বতটি একটি কী পর্বত? তির্যকচ্যুত স্তূপ পর্বত। তারপর দেখো আছে কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার গোরখনাথ। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে ন্যাশনাল ওয়াটার গ্রিড বা জাতীয় জল সংযোগ গঠনের প্রস্তাব আসে কোন দুটি নদীকে কেন্দ্র করে? গঙ্গা এবং কাবেরী। এবার দেখো স্তম্ভ মেলাতে বলছে পাকিস্তানের জীবনরেখা কোনটা গো? সিন্ধু হচ্ছে পাকিস্তানের জীবনরেখা। বি কোনটা হবে? ভাকরা নাঙ্গাল বাঁধ, এটা হবে তোমার শতদ্রু নদী বা সতলুজ রিভারের ওপরে। তারপর দেখো স্কাই রিভার কোনটাকে বলা হয়? ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার। আর বসুন্ধরা জলপ্রপাত হচ্ছে অলকনন্দা নদীর ওপর। তাহলে এই 1 নম্বরে যেটা হবে এটা হবে উত্তর। এরপর দেখো এখানে 1, 2, 3 তিনটে উপকূল দেওয়া আছে, কোনটা কি উপকূল সেটা এখানে ঠিক মতন লেখা আছে এখানে দেখো। তাহলে 1 নাম্বারটা হচ্ছে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল, 2 নাম্বারটা হচ্ছে তোমার কঙ্কন উপকূল, আর 3 নাম্বার হচ্ছে মালাবার উপকূল। তাহলে এইটা হবে তোমার সঠিক উত্তর। তাহলে দেখো আমি তোমাদের 3টে প্রশ্ন স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে সাঁতরা পাবলিকেশনে যে স্ট্রাকচারটা দিয়েছে ABC 3টে পার্টে, এটাই সব থেকে ভালো স্ট্রাকচার। তো তোমাদের স্কুলে যেটা করবে সেই অনুযায়ী তোমাদেরকে দিতে হবে এবং মানসিক প্রস্তুতি রাখতে হবে। আশা করছি কোনো স্কুলের মাস্টারমশাই করার আগে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলেই ভালো হয়। তাহলে এতদূর পর্যন্তই। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।